আচ্ছা, দণ্ডকারণ্য থেকে শরণার্থীদের ফিরে আসার যে গল্পটা আমরা জানি, সেটা কি সত্যি ১৯৭৭ সাল থেকে শুরু হয়েছিল, নাকি এর পেছনে আরও পুরনো আরও গভীর কোনো সত্যি লুকিয়ে আছে? ইতিহাসের পাতায় একটা খুব চালু ধারণা আছে, কিন্তু আসল গল্পটা লুকিয়ে আছে ধুলোমাখা সরকারি আর্কাইভে। চলুন আজ সেই সত্যিটাই খুঁজে বের করা যাক। তো সবার আগে চলুন সেই ধারণাটা একটু ঝালিয়ে নেওয়া যাক, যা পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রায় মিথের পর্যায়ে চলে গেছে। আর এই ধারণাটাকেই আমরা আজকে আর্কাইভের তথ্যের আলোয় ব্যবচ্ছেদ করব। একটা খুব সহজ প্রশ্ন দিয়ে শুরু করি। যদি জিজ্ঞেস করা হয়, দণ্ডকারণ্য থেকে শরণার্থীরা ব্যাপক সংখ্যায় পশ্চিমবঙ্গে ফেরা শুরু করেন কবে থেকে? বেশিরভাগ উত্তরই আসবে সে তো ১৯৭৭ সালের ঘটনা, মানে যখন বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলো এবং শরণার্থীদের ফিরে আসার জন্য আহ্বান জানালো। এটাই তো আমরা সবাই শুনে এসেছি, তাই না? কিন্তু যদি বলি এই ধারণাটা পুরোপুরি ঠিক নয়, কি হবে যদি জানা যায় এই ফিরে আসার স্রোতটা শুরু হয়েছিল আরও ১ দশক আগে, আর তার কারণটাও ছিল একদম অন্য? আর এর প্রমাণ কিন্তু কোনো মুখের কথা নয়, একেবারে আর্কাইভ থেকে তুলে আনা। এই দেখুন ১৯৬৪ সালের একটা সংবাদপত্রের কাটিং। হেডলাইনটা একবার খেয়াল করুন, দণ্ডকারণ্যে পুনর্বাসনের দারুণ অব্যবস্থা। হ্যাঁ, ঠিক এখান থেকেই আমাদের আসল গল্পের শুরু। তাহলে চলুন এবার একটু গভীরে যাই, দেখি ঠিক কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল ৬০-এর দশকের দণ্ডকারণ্যে, যা মানুষকে নিজেদের ভিটে মাটি ছেড়ে আবারও অনিশ্চয়তার দিকে ফিরতে বাধ্য করেছিল। ১৯৬৪ সালের রিপোর্টগুলো যে ছবিটা তুলে ধরে সেটা বেশ ভয়াবহ। ক্যাম্পগুলোতে ছিল মারাত্মক জলের অভাব। হাজার হাজার পরিবারকে থাকতে হচ্ছিল নিচক একটা ত্রিপলের নিচে, অথবা বলতে গেলে খোলা আকাশের নিচেই। কোনো পরিকল্পনা ছাড়াই তাড়াহুড়ো করে তাদের সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফলে সামাজিক অস্থিরতা আর নিরাপত্তাহীনতা ছিল চরমে। অবস্থাটা ঠিক কতটা খারাপ ছিল তা যুগান্তর পত্রিকার এই একটা লাইন থেকেই পরিষ্কার বোঝা যায়। ভাবুন একবার, মাত্র ১ বালতি জলের জন্য বাড়ির মহিলাদের প্রায় আধ মাইল পথ হেঁটে যেতে হতো। এই একটা তথ্যই কিন্তু তখনকার সেই অবর্ণনীয় কষ্টটা বোঝানোর জন্য যথেষ্ট। তখনকার মিডিয়াও কিন্তু শরণার্থীদের এই চরম অনিশ্চয়তা আর হতাশার ছবিটা তুলে ধরেছিল। এই হেডলাইনটা দেখুন, এখন মানা ক্যাম্প, তারপর কোথায়? এই ছোট্ট একটা প্রশ্নই যেন হাজার হাজার মানুষের মনের কথা বলে দিচ্ছে, যাদের ভবিষ্যৎ ছিল পুরোপুরি অন্ধকার। তো এই অসহনীয় পরিস্থিতির ফল কি হয়েছিল? মানুষ কিন্তু চুপ করে বসে থাকেনি, তারা নীরবে নিঃশব্দে ফিরে আসতে শুরু করেছিল। আর সেই সংখ্যাটা জানলে রীতিমতো চমকে যেতে হয়। মানে এই চরম অবাবস্থার পরিণতি শুধু মানুষের দুর্ভোগের মধ্যেই আটকে ছিল না, এর অবশ্যম্ভাবী ফল ছিল এক বিরাট সংখ্যক মানুষের ফিরে আসা, যা ইতিহাসের পাতায় প্রায় অনুল্লিখিতই থেকে গেছে। সংখ্যাটা শুনলে অবাক হতে হয়। ১৯৬৫ সালের মে মাস আসতে আসতেই প্রায় ৭০,০০০ শরণার্থী দণ্ডকারণ্য ছেড়ে পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৭০,০০০। আর এটা কিন্তু ১৯৭৭ সালের ১ দশকেরও বেশি আগের ঘটনা। এই চার্টটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। মানা ক্যাম্পে যে প্রায় ২,১০,০০০ শরণার্থীকে পাঠানো হয়েছিল, তার প্রায় ৩৩%, মানে প্রতি ৩ জনের মধ্যে একজন, মাত্র ১ বছরের মধ্যেই সেই জায়গা ছেড়ে পালিয়ে এসেছিলেন। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা ছিল একটা গণপ্রত্যাবর্তন। এখন প্রশ্ন আসতেই পারে যে, যারা এভাবে ফিরে আসছিলেন তাদের প্রতি তৎকালীন সরকারের নীতিটা ঠিক কেমন ছিল? তারা কি কোনো সাহায্য পাচ্ছিলেন? উত্তরটা হলো, সাহায্য তো দূরের কথা, সরকারের মনোভাব ছিল ঠিক তার উল্টো, খুবই কঠোর। দেখুন, ১৯৬১ সালেই কেন্দ্রীয় পুনর্বাসন মন্ত্রী মেহেরচাঁদ খান্না সাফ জানিয়ে দিয়েছিলেন, যারা দণ্ডকারণ্য থেকেই নিজের ইচ্ছায় ফিরে আসবে তাদের আর কোনো রকম সরকারি সাহায্য দেওয়া হবে না। কিন্তু সরকারি হুমকি কি আর পেটের জ্বালাকে থামাতে পারেনি। ১৯৬৬ সালের এই রিপোর্টটা দেখুন। এখানে বলা হচ্ছে শত শত শরণার্থী, যাদের কোনো সরকারি রেকর্ড পর্যন্ত নেই, তারা হাওড়া স্টেশনে এসে পৌঁছাচ্ছে। আসলে মানুষের বেঁচে থাকার লড়াইটা সব নিয়মকানুনের ঊর্ধ্বে চলে গিয়েছিল। তাহলে এত সব তথ্য প্রমাণ, পুরনো গাজেটের কাটিং আর রিপোর্ট থেকে আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? দণ্ডকারণ্যের প্রত্যাবর্তনের কি আসল গল্পটা তাহলে কি? এই স্লাইডটা দেখুন, পুরো বিষয়টা এখানে এক কথায় বলা আছে। একদিকে আমাদের প্রচলিত ধারণা, যা বলে এটা ছিল একটা রাজনৈতিক আন্দোলন, আর অন্যদিকে বাস্তবতা, যা বলছে এটা ছিল আসলে ৬০-এর দশকের এক ভয়াবহ মানবিক সংকট। এর পেছনে কোনো রাজনৈতিক উৎসাহ কাজ করেনি, কাজ করেছিল সরকারের ব্যর্থ নীতি আর মানুষের অবর্ণনীয় দুর্ভোগ। সুতরাং আসল সত্যিটা হল, দণ্ডকারণ্য থেকে মানুষের ফিরে আসাটা কোনো একটা নির্দিষ্ট বছরের আকস্মিক রাজনৈতিক ঘটনা ছিল না।
এটা ছিল ৬০-এর দশক জুড়ে চলা হাজার হাজার মানুষের বেঁচে থাকার এক দীর্ঘ কঠিন লড়াইয়ের গল্প। এই পুরো বিশ্লেষণটা একটা কথাই প্রমাণ করে, ইতিহাসকে শুধু প্রচলিত ধারণার ওপর ভিত্তি করে বিচার করাটা ঠিক নয়। এখন প্রশ্ন হলো, আমাদের দেশের আর্কাইভগুলোতে এই রকম আরও কত অজানা সত্যি ধুলোর নিচে চাপা পড়ে আছে, যা আমাদের জানা ইতিহাসকে হয়তো নতুন করে ভাবতে শেখাতে পারে।